কর ছাড় সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে এনবিআর, আসছে বাজেটে এর প্রতিফলন, বিদেশি কোম্পানির কাছ থেকেও কর আদায়ের ঘোষণা। বিনা জামানতে যে কোনো ব্যক্তিকে 5 লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। 2029 সাল নাগাদ 27% যাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। এবং আমিরাতে ভিসা সংকট নিরসনের নানা পরামর্শ, কূটনৈতিক তৎপরতা ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর তাগিদ প্রবাসীদের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস টাইমে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এবারে জানিয়ে দেব পুরো খবর। বিগত সরকারের নানা খাতে কর অব্যাহতির খেসারত দিতে হচ্ছে, এমন মন্তব্য করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছেন কর ছাড় সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে এনবিআর, আসছে বাজেটেই এর প্রতিফলন হবে। আগারগাঁও জাতীয় রাজস্ব ভবন অডিটোরিয়ামে প্রাক বাজেট আলোচনায় কথা বলেন এনবিআর চেয়ারম্যান, জানান বাংলাদেশে ব্যবসা করছে এমন বিদেশি কোম্পানির কাছ থেকেও কর আদায় করা হবে। 2025-26 অর্থ বছরের কর, শুল্ক, ভ্যাট সংক্রান্ত জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে আয়োজিত প্রাক বাজেট সভা। জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত সভায় যোগ দেন এনবিআর চেয়ারম্যান, পুঁজিবাজার, ব্যাংক, বিমা সহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা। এ সময় শেয়ার বিক্রিতে 50 লাখ টাকার বেশি মুনাফার উপর 15% গেইন ট্যাক্স মওকুফের দাবি জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। কর ছাড় প্রস্তাব এসেছে ব্যাংক ও বিমা খাতের পক্ষ থেকেও। আমরা যখন ইন্স্যুরেন্স করছি আমরা কিন্তু 15% ব্যাক দিয়ে দিচ্ছি এবং 37% আমরা যে লভ্যাংশের উপর আমরা ট্যাক্স দিচ্ছি, কিন্তু আবার যখন ইন্স্যুরেন্স পেমেন্ট করছি সেখানে কিন্তু স্যার 15% ব্যাকটা কিন্তু এটা একটা অযৌক্তিক হয়ে যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে টোটাল রেভিনিউর 20% আমাদেরকে দিয়ে দিতে হচ্ছে, এটা আনসাস্টেইনেবল হয়ে যাচ্ছে। এনবিআর চেয়ারম্যান বলেন, এত বছর ধরে যে কর ছাড় দেয়া হয়েছে তার সুফল মেলেনি খুব একটা, তাই এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় এনবিআর। যদিও ঋণপত্র খুলতে বিদ্যমান আবগারি শুল্ক কমানোর আশ্বাস দেন সংস্থার চেয়ারম্যান। আমাদের প্রতিটা জায়গায় একটাই কথা, ট্যাক্স হলিডে লাগবে, ট্যাক্স এক্সাম্পশন লাগবে, তাইলে হবে নাহলে হবে না, মানে এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আমরা এই এক্সাম্পশন কালচারের সাথে থাকতে চাই না, সোজা কথা। এটা দিয়ে আমাদের তেমন কোনো উন্নতি হয় নাই। আমরা যত জায়গায় দিয়েছি কোথাও আমরা এর কোনো পজিটিভ রেজাল্ট পাই নাই। মাঝখান থেকে গভর্নমেন্ট একটা মানে কর অব্যাহতির সংস্কৃতির লালন করেছে এবং সেটার খেসারত এখন আমরা দিচ্ছি। এ সময় পুঁজিবাজারের দুর্বলতা দূর করতে সুশাসনের ঘাটতি পূরণের পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান। প্রত্যেকে আমরা জায়গা থেকে আমাদের কাজটা ঠিক মতো করি। অনেকেই বলে যে আমি একা করলে কি হবে, সবাই মিলে না করলে হবে না, সবাই করতেছেন আমি করি, এটা করলে কিন্তু দেশকে আমরা আগে আমারটা আমি করি, এরপরে অন্যরা কি করলো না করলে সেটা করে। শেয়ার বাজার ধসের পেছনে সরকারি বিনিয়োগ সংস্থা আইসিবির ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। পাট ব্যাগকে সহজলভ্য ও কম মূল্যে বাজারে আনতে চায় সরকার, এমন মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন পণ্যটি বিপণনের জন্য বাজার প্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন। সোমবার সচিবালয়ে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিতে রাজধানীর বিভিন্ন বাজার নেতৃবৃন্দকে নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আর এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেছেন, পাট ব্যাগ পুনরায় ব্যবহার উপযোগী, সাশ্রয়ী ও সেই সাথে পরিবেশ উপযোগী। এই ব্যাগ কিভাবে বেশি বিপণন করা যায়, কী ধরনের সাইজ হতে পারে, এই সংক্রান্ত পরামর্শ চান বাজার কমিটিগুলোর কাছে। এ সময় প্রতিনিধিগণ কম দামে পাট ব্যাগ সরবরাহ নিশ্চিত করার কথা জানান, একই সাথে পলিথিন ব্যাগ উৎপাদন রোধের মত জানান। কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিনা জামানতে যে কোনো উদ্যোক্তাকে 5 লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। সোমবার কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ঋণ সহায়তা নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের এসএমই পরিচালক নওশাদ মোস্তফা। এছাড়া 2029 সাল নাগাদ ব্যাংকগুলোর মোট বিতরণকৃত ঋণের 27% ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছে বলেও তিনি জানিয়েছেন। কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে অর্থায়ন সংক্রান্ত মাস্টার সার্কুলার বিষয়ে জানাতে বাংলাদেশ ব্যাংক আয়োজন করে এই সংবাদ সম্মেলনের। এতে আগামী 5 বছর কিভাবে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের উদ্যোক্তাদের ঋণ সহায়তা দেওয়া হবে এ নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট পরিচালক জানান, কুটির, ক্ষুদ্র, মাইক্রো ও মাঝারি উদ্যোগের উৎপাদনশীল খাতে সর্বোচ্চ 20 লাখ টাকা ঋণ দিবে ব্যাংক। সিএমএসির এসএম এর বাইরেও সিএমএ তে কটেজ, মাইক্রো, স্মল এন্ড মিডিয়ামের আগে আমরা অপ্রাতিষ্ঠানিক প্রান্তিক উদ্যোক্তা নামে একটা নতুন শ্রেণী অন্তর্ভুক্ত করেছি, যেখানে 5 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া যাবে জামানত ছাড়াই।
এবং সেটা এসএমই হিসাবে রিপোর্টেড হবে। বর্তমান 100 জন উদ্যোক্তার মধ্যে 22 জনই নারী। এর মধ্যে মাত্র 7% নারী উদ্যোক্তা ঋণ পান। নারী এসএমই উদ্যোক্তাদের জন্য ব্যাংক লোন 15% উন্নীত করতে ব্যাংক কাজ করছে বলেও জানান এই পরিচালক। নারী উদ্যোক্তাদের ফাইন্যান্স বাড়ানোর জন্য আপনারা জানেন আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি আমাদের এন্ড থেকে অনেক বছর ধরেই। সেটা ধারাবাহিকভাবে কিছুটা উন্নতি আমরা ডেটায় দেখি। আমাদের টার্গেট ছিল 15% আমরা পৌঁছাবো, টোটাল এসএমই পোর্টফোলিওর 15% নারী উদ্যোক্তাদের কাছে যাবে। এইটা এই মুহূর্তে 7-এর কাছাকাছি আছে। তো তাহলে আমরা কিভাবে 5 বছরের মধ্যে 15-তে যাব, সেই কারণে আমরা কিছু কিছু জিনিস এখানে চেষ্টা করেছি নতুন ভাবে ইনক্লুড করার। এদিকে ঋণ ফেরতের সময়সীমা 5 থেকে বাড়িয়ে 7 বছর করেছে বাংলাদেশ ব্যাংক। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। আইন আছে কিন্তু তার পুরোপুরি প্রয়োগ নেই, ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। বিকেলে রাজস্ব ভবনে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজনে অর্থনীতি আলাপন, রাজস্ব ব্যবস্থাপনা ও গণমাধ্যম শীর্ষক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের ট্যাক্স রিটার্নধারীর সংখ্যা 1,13,00,000 হলেও রিটার্ন জমা হচ্ছে 40 লাখ, বাকি 80 লাখ রিটার্ন জমা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। আব্দুর রহমান জানান, সবার সম্মতি থাকলে 1963 সালের সম্পদ কর আইন পুনর্বহাল করার কথা ভাববে এনবিআর, আর এতে কর আদায়ে বৈষম্য দূর হবে বলেও মনে করেন তিনি। আইনটা যেভাবে হয়েছে সেভাবে ইমপ্লিমেন্ট হয়, অর্থাৎ প্রয়োগটা না। আমরা যখন ট্যাক্স এক্সপানশনের কথা বলি, আমাদের 1,13,00,000 এখন ট্যাক্স পেয়ারের সংখ্যা। আপনারা যদি হিসাব নেন 2013 সাল থেকে আমাদের ডাটাবেসে অটোমেটেড সিস্টেমে রিটেইন আছে। আপনি দেখবেন যে এর মধ্যে 80 থেকে 85 লক্ষ ট্যাক্স পেয়ার গত 10 বছরে হয়েছে। এনারা কিন্তু ট্যাক্স রিটার্ন সাবমিট করেন এবং আমরা ওনাদেরকে সেভাবে ফলো করি না। পবিত্র রমজান উপলক্ষে ইফতার বাজারের জমজমাট আয়োজন চলছে পুরো দেশ জুড়ে। ঐতিহ্যবাহী ও ব্যতিক্রমী সব ইফতার আইটেম নিয়ে মুখরিত রাজধানীর বিভিন্ন বাজারগুলো। আর এরই মধ্যে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে আইসিসিবি ইফতার বাজার, আর যেখানে পাওয়া যাচ্ছে দেশি বিদেশি সুস্বাদু সব ইফতার। রমজান মাস মানেই ইফতার বাজারে ভোজন রসিকদের ভিড়। রাজধানী জুড়ে জমে উঠেছে ইফতার বাজার। এর মধ্যে ব্যতিক্রম অভিজ্ঞতা দিতে আইসিসিবি ইফতার বাজারে রাখা হয়েছে দেশি ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক স্বাদের মিশেল। এখানে পাওয়া যাচ্ছে বাহারি সব মুখরোচক খাবার, গোলাপি রসমালাই, মাটন রেজালা, স্পেশাল কাচ্চি, ইরানি কাবাব, আফগানি সেজুয়ান চিকেন, পাশাপাশি লেবানিজ সমোচা। মেনুতে রয়েছে ডাচ প্যানকেকও। আমার জন্য পুরান ঢাকায় গিয়ে ইফতার বাজার করা আসলে সম্ভব না, তো পুরান ঢাকার খাবারের স্বাদ পেতে আমি এখানে আসছি। সবকিছুই বেশি আমি, আর যেটা হচ্ছে খুব স্বাস্থ্যসম্মত মনে হলো। ওভাবে সিলেক্টিভ কিছু নাই, সবই ভালো লাগছে। অবশ্যই এটা বেটার, পুরান ঢাকার চেয়ে এটা বেটার, হাইজিনটা। ভোজন রসিকরা বলছেন, এত বৈচিত্র্যময় ইফতারের সন্ধান এক জায়গায় পাওয়া সত্যি আনন্দের। আর আয়োজকরা জানাচ্ছেন, নতুন অভিজ্ঞতা দিতে পেরে তারাও খুশি। আমাদের এখানে ভালো বেচা কিনা হতেছে এবং গেস্ট খায়, এর আগে আসছিল, তারা খেয়ে খুব তৃপ্তি পেয়েছে, তার জন্য আবারও আসতেছে এখানে। যেরকম মেনু থাকে রেগুলার, আমাদের 45+ মেনু রয়েছে আমাদের এখানে। সবগুলো আইটেমই খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ। আমরা ক্রেতার রেসপন্স ভালো পাচ্ছি। এই বিশেষ ইফতার বাজার চলবে রমজানের শেষ দিন পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে। সুযোগ আছে বসে খাওয়ারও। সাদ আহমেদ দীপ, নিউজ 24, ঢাকা। টানা 2 দিন পতনের মুখে ঢাকা স্টক এক্সচেঞ্জ। অন্যদিকে প্রথম কার্যদিবসে উত্থান হলেও দ্বিতীয় দিনে পতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে ডিএসইতে কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 16 পয়েন্ট কমে অবস্থান নেয় 5,205 পয়েন্টে। তবে সূচক কমলেও গত দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় 57 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 97টির, কমেছে 221টির এবং অপরিবর্তিত রয়েছে 78টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে 27 পয়েন্ট। ভারতে এখনও 21 মাসের মধ্যে সর্বনিম্নে রয়েছে চালের রপ্তানি মূল্য। চাহিদা হ্রাস এবং অন্যান্য চাল রপ্তানিকারক দেশের সঙ্গে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় চালের রপ্তানি মূল্য কমে আসছে দেশটিতে। ভারতীয় সংবাদ মাধ্যম লাইভ মিন্ট জানায়, দেশটিতে 5% খুদযুক্ত সিদ্ধ চালের রপ্তানি মূল্য চলতি সপ্তাহে টন প্রতি নির্ধারিত হয়েছে $403 থেকে $410। গেল সপ্তাহে
এই একই চালের দাম ছিল $409 থেকে $415। 2022 সালে ভারতে কম বৃষ্টিপাতের কারণে উৎপাদন সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল, আর যার জেরে সেই বছরের সেপ্টেম্বরে বাসমতি ভিন্ন অন্যান্য চাল রপ্তানি নিষিদ্ধ করে মোদি প্রশাসন। সংযুক্ত আরব আমিরাতে ভিসা সংকট নিরসনে কাজ করছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই। রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে কূটনৈতিক তৎপরতা চেয়েছেন তারা। ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়ানো গেলে ভিসা চালুর সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন রাষ্ট্রদূত ও প্রবাসীরা। মামুন মাহিনের তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা নিয়ে জটিলতা। অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। সবাই মিলে যদি কাজ করি তাহলে আমার মনে হয় যে কমিউনিটিকে সচেতন করা যাবে এবং এই ছোট ছোট অপরাধ প্রবণতাগুলোকে কমানো যাবে। প্রবাসীরা বলছেন, বিভিন্ন ছোট বড় প্রতিষ্ঠানে শ্রমিকদের চাহিদা বেশি থাকায় সার্টিফিকেট বা স্কিল ভিসার পাশাপাশি শ্রম ভিসার প্রয়োজনীয়তা বেশি। আমাদের শ্রমিক ভিসাটা অত্যন্ত দরকার, আর এখানে যেটা সার্টিফিকেট দিয়ে যে ভিসাটা, ওই সার্টিফিকেট দিয়ে ভিসা জন্য শ্রমিকরা আসবে না, কারণ যাদের কাছে সার্টিফিকেট আছে তারা এখানে এসে ওই শ্রমটা করবে না, যাদের সার্টিফিকেট আছে তারা হাই প্রফেশনাল কাজ করবে। যেহেতু ভিসা চালু করা সম্ভব নয়, অন্তত অভ্যন্তরীণ ভিসা যাতে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফারের মাধ্যমে লিগ্যাল হতে পারি, ওইটা চালু করা হোক। এই অবস্থায় নানা জটিলতা নিরসনে কূটনৈতিক হস্তক্ষেপ প্রত্যাশা করছেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই। সম্প্রতি এ বিষয় নিয়ে আবুধাবিতে নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে বৈঠক করেন তারা। দ্রুতই এই সংকট নিরসনে আশ্বাস রাষ্ট্রদূতের। ইকোনমিক সাইডে আরো অনেক বেশি ট্রাস্টওয়ার্দি পার্টনার হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারি, তাহলে আমাদের বাইল্যাটারাল রিলেশনের যেরকম নতুন দুয়ার খুলবে, ভিসার দুয়ারটা খুলে যাবে। অভ্যন্তরীণ ভিসা চালু হলে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বাড়বেও জানান সংশ্লিষ্টরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।